এই পতিতালয়ের সবচেয়ে সুন্দরী আর নতুন মেয়ে কে, যে এখনো ভার্জিন, যাকে কেউ ছোঁয়নি? সাহেব চৌধুরীর এক নাগাড়ে বলা কথাগুলো শুনে দরদর করে ঘামতে লাগলো গুলাবো, এই কুটির মালকিন। চিলঞ্চিতে পানের পিক ফেলে এক গাল হেসে আমতা আমতা করে বলল, ইয়ে আসলে হয়েছে কি স্যার? সাইফের রক্তচক্ষুর দিকে তাকাতেই ছ্যাদ করে উঠল তার বক্ষপট। চট করে বলে ফেলল, আছে তো, আছে আছে। গুলাবো হাঁক ছাড়ে, রজনী, বিন্দিয়া, কই তোরা? কাল যে মেয়েটাকে তার বাপ দিয়ে গেল, ওকে নিয়ে আয় জলদি। সাইফের দিকে তাকিয়ে বলল, আ আপনি বসুন না সাহেব, ওরা এক্ষুনি এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা আপনও কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় বললেই তো আমি পাঠিয়ে। গুলবার কথা শেষ হওয়ার আগেই কুঠির ভিতর থেকে মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। গুলবো ভিতরের দিকে তাকিয়ে আবার সাইফের দিকে তাকালো। এই শীতেও ঘামছে লোকটা, মারাত্মক সাইকো। একবার এক মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল। সুন্দর মুখশ্রী লাল হয়ে আছে, কঠোর চক্ষুদ্বয় যেন তৃষ্ণার্ত শকুনের মতো দেখছে ভিতরে যাওয়ার গলির দিকে। গুলাবো তাড়া দিল, কিরে মুখপুরীর দল, এত সময় লাগে ওইটুকু মেয়েকে আনতে? টেনে হিঁচড়ে নিয়ে আসলো 17 বছরের এক কিশোরীকে। পরনে টকটকে লাল থ্রি-পিস, টানা হিঁচড়ার দরুন চুলের খোঁপাটা খসে গেল সাইফের সামনেই। ঝলমলিয়ে ছড়িয়ে পড়ল কুচকুচে কালো মেঘের মতো একরাশ লম্বা চুল। মেয়েটা এমন ভাবে হাত পা ছোড়াছড়ি করছে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ গ্রীবা আড়াল করে রেখেছে। সাইফ দেখতে পারছে না ঠিক করে। সাইফ নিজের হৃদয় গুটিয়ে নিল। গুলাবো তড়িঘড়ি করে উঠে গিয়ে চুলের মুঠি টেনে ধরতেই সোজা হয়ে দাঁড়ালো মেয়েটি। তার ক্রন্দনরত মুখশ্রীলোলুপ দৃষ্টিতে দেখছে সাইফ। এমন অপূর্ব রমণী এর আগে দেখেনি সে। কমে এলো তার চোখের রক্তিম আভা। রাগে টগবগ করতে থাকা রক্ত যেন এবারে শীতল হয়ে এলো। আপনা আপনি ফাঁকা হয়ে গেল দুটি ঠোঁট। মেয়েটির কান্নারত লাল চোখ মুখ যেন জলে ভাসা পদ্মের ন্যায় ফুটফুটে। অমন ফুটফুটে চাঁদের টুকরোকে এই নোংরা জায়গায় কে আনলো? সাইফের মুষ্টি আবারও শক্ত হয়ে এলো। চুলে টান লাগতেই ব্যথায় কুঁকিয়ে উঠল মেয়েটি। সাইফ হুংকার দিয়ে উঠল, কোমর থেকে পিস্তল বের করে তাক করল গুলাবোর দিকে। ছাড়ো ওকে, হাত লাগাবে না ওর গায়ে। গুলাবো ভয়ে দ্রুত মেয়েটিকে ছেড়ে সরে এলো। মেয়েটি ধপাস করে ফ্লোরে পড়ে গেল, কিন্তু নড়চড় নেই, বোধ হয় জ্ঞান হারালো। সাইফ পুনরায় পিস্তলটা কোমরে গুজে এগিয়ে গেল মেয়েটার দিকে। হাঁটু মুড়ে বসে মুখে থাকা চুলগুলো সরালো। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আরেকবার দেখলো। তুমি শিওর যে ওকে এখনো অবধি কেউ ছোঁয়নি? গুলাবো ভয়ার্ত গলায় বলল, কালই এসেছে সাহেব, দেখছেন না বাড়ির পোশাকটা অবধি বদলানো যায়নি, এখনো অবধি কিচ্ছু খায়নি পর্যন্ত। সাইফ বাঁকা হাসলো, সামনে এগিয়ে গিয়ে গুলাবোর মুখোমুখি দাঁড়ালো। পিস্তলটা গুলাবোর থুতনিতে ঠেকিয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি এই মেয়েটিকে নিয়ে যেতে চাই, কত দিতে হবে? গুলাবর প্রাণ ভয়ে শুকিয়ে গেছে। কি যে বলেন না সাহেব, আপনি নেবেন, তাতে টাকা দিবেন কেন? আপনার জায়গায় ব্যবসা করছি, আপনার দয়ায় বেঁচে আছি। ও, আপনি নিয়ে যা। সাইফ চৌধুরী কারোর দান গ্রহণ করে না, ওকে শামীম। সাইফ চেঁচাতেই শামীম ছুটে এলো চেক বই নিয়ে। সাইফ তাতে 10 লাখ টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দিল। গুলাবর হাতে ধরিয়ে দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিল মেয়েটাকে। গাড়ি চালিয়ে বাড়িতে এলো একেবারে। গাড়ি বাড়ির ভিতর প্রবেশ করতেই থামালো, এক ছুটে বেরিয়ে এলো নদী। সাইফ এসেছে, তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। কিন্তু এই বদমেজাজি দেমাগী লোকটা কখনো দেখেই না নদীর দিকে। সম্পর্কের নদী সাইফের আপন চাচাতো বোন। সদর দরজা পার হতেই চোখ পড়ল সাইফের কোলে কোনো মেয়ে। সাইফ মেয়েটাকে কোলে নিয়ে হনহনিয়ে হেঁটে আসছে এদিকেই। নদীর পা থমকে গেল। এই কাকে নিয়ে এলো সাইফ ভাই? নদীর ভাবনার মধ্যেই নদীর সামনে দিয়ে ভেতরে ঢুকলো সাইফ। ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই সাইফের অপেক্ষায়। রাত বেশ হয়েছে, খেতে বসবে সকলে। এমন সময় সাহেব সেখানে উপস্থিত হলো কোলে একটি অপরিচিত মেয়েকে নিয়ে।
সবার চোখ যেন ছানা বড়া। সাইফের মা আঞ্জুমান চৌধুরী চেঁচিয়ে ডাকলো, দাঁড়া সাইফ। সাইফের পা থামলো, এগিয়ে এলো আঞ্জুমান। সাইফের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো, কে এই মেয়ে, কাকে নিয়ে এসেছিস তুই? সাইফ নির্লিপ্তভাবে জবাব দিল, তোমাদের বৌমা। ব্যাস, ড্রয়িং রুমে বড়সড় একটা বাজ পড়ল। হাসান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিনিস্টার হাসান চৌধুরীর একমাত্র ছেলে কিনা একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে। অঞ্জুমান চেঁচিয়ে উঠল, কি যা তা বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কাকে না কাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বলছিস? অঞ্জুমান এর কথা শেষ হওয়ার আগেই সাইফ হুঙ্কার দিয়ে উঠল, ও কোনো রাস্তার মেয়ে নয় মা, ও আমার বউ। বুঝেছো তোমরা? হাবিব চৌধুরী উঠতে নিলে হাসান চৌধুরী থামিয়ে দিল। হাবিব ক্রোধের সাথে বলল, আমাকে থামালেন কেন ভাইজান? ও যা করেছে এতকাল সব মেনে নিয়েছি, কিন্তু এটা আর মানা যায় না, আপনি ছাড়ুন আমায়। হাসান চৌধুরী ধমক দেয়, আহ, থামো হাবিব, এভাবে ওর সাথে পারা যাবে না। চেনো না নাকি ওকে? জানোই তো ওর জিদ। হাসান চৌধুরী খুবই বিচক্ষণ মানুষ। জেদি ছেলের সাথে তর্ক করলে হিতে বিপরীত হবে। সেই কাজটা কৌশলে ঠান্ডা মাথায় করতে চায়। সকলকে খেতে বসার নির্দেশ দেয় হাসান চৌধুরী। যে যার মতো টেবিলে খেতে বসলেও নদী নেই টেবিলে। অঞ্জুমান চৌধুরী ছোট জাকে তাড়া দিল নদীকে ডাকতে। সায়রা, দেখ তো নদী কোথায় গেল। সায়রা বেশ ভালো করেই বুঝেছে নদী কেন আসেনি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। নিজে না গিয়ে ছোট মেয়েকে পাঠায় নদীর কাছে। দিঘি, বোনকে ডেকে নিয়ে এসো। দিঘির বয়স 15 বছর, নদীর থেকে 5 বছরের ছোট। দিঘি মায়ের কথা মতো নদীকেই ডাকতে গেল। সাইফ ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এসে দেখে মেয়েটা খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে, চোখে মুখে আতঙ্ক, ভয়। সাইফ এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসলো। সাইফ বসতেই মেয়েটা কিছুটা পিছিয়ে গেল। নাম কি তোমার? সাইফের ভারিক্কি গলা যেন অদিতির মনে আরো সংশয় তৈরি করছে। ছোট্ট করে বলল, অ অদিতি। সাইফ ভ্রু গোটালো, শুধু অদিতি, আগে পরে কিছু নেই? মিসকাত জাহান অদিতি। সাইফ উঠে দাঁড়ায়, অদিতির দিকে সামান্য ঝুঁকে বলে, শোনো, সাধারণ আমি পতিতালয়ে যাই না। আজ গেছিলাম এক প্রকার জিদের বশেই। গিয়ে তোমাকে ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি, কাল তোমাকে বিয়ে করব। কথাগুলো বলেই সাইফ গটগট করে চলে গেল। দরজা অব্দি গিয়ে আবার পিছনে ফিরল। আর শোনো, যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে বাইরে বেরোবে না তুমি, আর কারোর সাথে কথাও বলবে না। খাবার তোমার ঘরেই এনে দেওয়া হবে, বুঝেছো? অদিতি ওপর নিচ মাথা নাড়ে। রোগা পাতলা গড়নের মেয়েটি টুকটুকে ফর্সা একেবারে। ঠোঁট দুইটা রক্ত জবার ন্যায় লাল। কান্না করার ফলে নাক থুতনিও লাল বর্ণ ধারণ করেছে। সাইফের কেমন একটা অনুভূতি হচ্ছে। সাইফ নিজেকে সংযত করতে গলা খাঁকড়ে দিল। মনে মনে ভাবলো, ভালো লেগেছে তাই পার্মানেন্টলি নিয়ে এসেছি, যাতে আমি ছাড়া কেউ ছুতে না পারে। তাই বলে ভালো টালো আমি বাসবো নাকি? সাইফ হাতের আঙুলে চাবি ঘুরাতে ঘুরাতে সিঁড়ি দিয়ে নেমে গেল। সিঁড়ি থেকে নামতেই নদীর মুখোমুখি হয় সাইফ। এমনিতে রোজ নদী আগ বাড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করলেও আজ কিচ্ছুটি বলল না। সাইফকে পাশ কাটিয়ে দুই বোন ডাইনিং এর দিকে এগিয়ে যাচ্ছে। অগত্যা সাইফ পিছন থেকে ডাকলো, নদী। নদীর পা থামলো, কিন্তু পিছনে ফিরল না। সাইফ পকেট থেকে ফোন বের করতে করতে বলল, তোর ভাবির খাবারটা রুমেই দিয়ে আয়, ও নিচে আসবে না। নদীর কানের পাশে বড়সড় একটা বাজ পড়ল, যেন কাটা গায়ে নুনের ছিটা দিল সাইফ। চোখের টইটুম্বুর হয়ে থাকা পানিগুলো আর বাঁধ মানল না, আলগোছে গড়িয়ে পড়ল দুই গালে। দিঘি দুই হাতে ঠেলে বোনকে নিয়ে চেয়ারে বসলো। নদী নির্বাক বসে আছে। দিঘি অঞ্জুমান চৌধুরীকে বলল, বড়মা, দাদাভাই বলেছে ভাবির মানে ওই মেয়েটার খাবার ঘরে দিয়ে আসতে। হাসান চৌধুরী ছেলেকে ডেকে বলল, কোথায় যাচ্ছ? সাইফ নির্লিপ্তভাবে উত্তর দিল, বাড়ি। আর তোমার বউ? বাবার কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, আমার বউ দিয়ে তোমার কি কাজ? নিজের বউ আছে না, তার চিন্তা করো। সাইফ বেরিয়ে গেল নিজের মতো। হাসান চৌধুরী হাবিবকে বলল, ভোরের আগে আর ও বাড়ি ফিরবে না, এক্ষুনি সরিয়ে ফেলো মেয়েটাকে। ও এলে বলবে পালিয়ে গেছে হয়তো। নদী বড় বড় চোখ করে তাকায় বড় বাবার দিকে। হাবিবের আদেশে সায়রা খাবারে ড্রাগস মিশিয়ে দিলেন।
মনের মধ্যে খুঁতখুঁত করলেও পরে নিজের মেয়ের সুখের কথা ভেবে সায়রা রাজি হলো। প্লেটে খাবার সাজিয়ে সায়রা আরেকটা প্লেট দিয়ে ঢেকে সাইফের ঘরের দিকে রওনা হলো। মনে নানান ভাবনা। সাইফ ঘুণাক্ষরে টের পেলে সায়রার রক্ষে নেই। স্বামীর আশ্বাস পেয়ে সায়রা খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে গেল। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। হাসান চৌধুরীর প্ল্যান মতো বাড়ির সব লাইট অফ করে যে যার ঘরে শুয়ে পড়েছে। সিঁড়ির পাশের নিয়ন আলোয় সায়রা ওপরে কারোর অবয়ব দেখতে পেল। মুহূর্তের মধ্যে সেই অবয়ব দৃশ্যমান হলো। সায়রার পায়ের তলার মাটি যেন নড়বড় করছে। সায়রা আমতা আমতা করে বলল, সা সা সাইফ, বাবা তুমি? হ্যাঁ আমি। ইয়ে মানে তুমি না কোথাও গেছিলে? সাইফ 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো। সেসব না হয় বলবো, কিন্তু তুমি আমার ঘরের সামনে কি করছো আর হাতে কি? সায়রা হাসার চেষ্টা করলো। তোমার বউয়ের জন্য খাবার নিয়ে এসেছি। সাইফ বাঁকা হাসলো। বাড়ির সকলে ঘুমিয়ে গেছে আর এমন সময় তুমি আমার বউয়ের জন্য অন্ধকারে খাবার নিয়ে এসেছো? ব্যাপারটা একদম কুত্তার পেটে ঘি হজম হওয়ার মতো। আমার ঠিক হজম হলো না, সত্যিটা বলো। সায়রা শীতের মধ্যেও দরদর করে ঘামতে লাগলো। আসলে তখন কেউ তোমার বউকে খাবার দিতে আসেনি। আমিও ভাইজানের ভয়ে কিছু বলতে পারিনি তখন। তাই এখন সায়রার কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, আমি এত বড় একটা কাণ্ড করে ঘরে ফিরলাম, তবুও বাড়িতে সারা শব্দ নেই। এতক্ষণ তো সবার ড্রয়িং রুমে বসে থাকার কথা ছিল। তা না করে সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি এসেছো খাবার নিয়ে। সায়রা অপর নিজ মাথা নাড়ালো। সাইফ হেসে বলল, কাম অন কাকিয়া, তোমরা এতটাও ভালো না। আচ্ছা এনেছই যখন দাও, আমার বউকে আমিই খাওয়াবো, দাও। সায়রা 2 পা পিছিয়ে গেল। না না থাক। আহা থাকবে কেন, আমার বউ তো না খেয়ে থাকবে না হলে। দাও দাও। সায়রা প্লেট সরিয়ে নিল। উল্টো সিঁড়ি দিয়ে নামতে নিলে সাইফ এসে সায়রার সামনে দাঁড়ালো। কি মিশিয়েছো খাবারে কাকিয়া? সায়রার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সাইফ হাতের প্লেটটা নিতে গেলে সায়রাও সরিয়ে নিতে যায়। এক পর্যায়ে খাবার শুদ্ধ প্লেটটা সিঁড়ি দিয়ে ঝনঝন করে গড়িয়ে পড়ে। বাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলে ওঠে। সবাই যে যার ঘর থেকে ছুটে আসে। হাসান চৌধুরী চশমা ঠিক করতে করতে বলে, এত বড় অঘটন ঘটিয়েও কি শান্তি হলো না তোমার? কি অসভ্যতা হচ্ছে কাকিয়ার সাথে? এবার বাড়িটাকে কি চিড়িয়াখানা বানিয়ে ফেলবে নাকি? সাইফ চেঁচিয়ে বলে, তার আগে তুমি বলো, তোমাদের সাহস হলো কি করে আমার বউয়ের ক্ষতি করার? ওর খাবারে ক্ষতিকর কিছু মিশানোর সাহস কি করে হলো তোমাদের? সাইফ সায়রার সামনে দাঁড়িয়ে বলল, বলো না কাকিয়া, কি মিশিয়েছিলে? হয়তো বিষ, নয়তো মরে যাবে এমন কিছু, তাই তো? চেনো মেয়েটাকে তোমরা? না, ও তোমাদের কোনো ক্ষতি করেছে? বলো না কাকিয়া, নদী বা দিঘির সাথে তুমি এমনটা করতে পারতে? হাবিব চৌধুরী বউয়ের অসম্মানে চেঁচিয়ে উঠল, তোমার কাছে কি প্রমাণ আছে যে খাবারে বিষ মেশানো আছে? সাইফের চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। ধপধপ সিঁড়ি দিয়ে নিচে এসে একটা স্পুন দিয়ে ওপর থেকে কিছুটা খাবার প্লেটে তুললো। তারপর নদীর সামনে ধরে বলল, নে এটা খা। হাসান চৌধুরী ধমক দিয়ে বলে, কি যাতা বলছো, ও এটা খাবে কেন? খাবে বাবা, ও খাবে। কাকিয়া যখন কিচ্ছু মেশায়নি অদিতির খাবারে, তখন নদী আর দিঘি এই খাবার খাবে। সায়রা জোরে কেঁদে ফেললো। সাইফ, ওদের ওই খাবারটা খাইও না বাবা, দয়া করো। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না আমি। সাইফ খাবারের প্লেট ধপ করে হাত দিয়ে ফেলে দিল। চোখগুলো যেন জ্বলছে। আপন লোকগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। পথিমধ্যে গিয়ে আবার থামলো। আমি সবার উদ্দেশ্যে বলছি, পরবর্তী যদি কেউ কখনো এমন কিছু করার চেষ্টা করো অদিতির সাথে, আমি এই বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেব। হাসান চৌধুরী সায়রার দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা কাজ যদি এদের দ্বারা হয়। সবাইকে যে যার ঘরে যেতে বলে নিজেও ঘরে চলে গেল। এতটা সময় নদী শুধু নির্বাক হয়ে দেখছিল সাইফকে। নিজের স্ত্রীর জন্য কতখানি টান তার, কত পজিটিভ হাজবেন্ড। এর এক কোণা নদীকে কেয়ার করলে নদী জীবনে আর কিচ্ছু চাইতো না। দিঘি বোনকে ঠেলে নিয়ে গেল ঘরের দিকে। সকলের চোখের আড়ালে নদীর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঝেতে।
সাইফ ঘরে গিয়ে দেখে অদিতি আগের মতোই বসে আছে। দরজার সামনে থেকে ব্যাগগুলো নিয়ে অদিতিকে দিল। তোমার পোশাক আর গরম কাপড়, ফ্রেশ হয়ে পাল্টে নাও। অদিতি ঠায় বসে রইল। সাইফ ফ্রেশ হয়ে এসে অদিতিকে এভাবে বসে থাকতে দেখে বেজায় চটে গেল। কথা কি কান দিয়ে যাচ্ছে না নাকি? নাকি আমার ভালো ব্যবহার পছন্দ হচ্ছে না? অদিতি ভয়ে ভয়ে বলল, আ আ আমার আপনাকে কিছু বলার আছে। সাহেব শয়তানি হাসি দিল। শুনবো তো, সব শুনবো। আগে ফ্রেশ হও। না, না, আগে শুনুন। সাহেব শক্ত কণ্ঠে বলল, তুমি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি ফ্রেশ করিয়ে দিব? অদিতি চট করে উঠে পড়ল। হাত মুখ ধুয়ে জামা পাল্টে নিল। সোয়েটার গায়ে জড়িয়ে নিল। সাহেবকে কোথাও দেখতে পেল না। অদিতি উপায় না পেয়ে কম্পিউটার জড়িয়ে বসে পড়ল। নদী জানালা হেলান দিয়ে বসে আছে। এই কনকনে শীতেও গায়ে কোনো শাল বা গরম কাপড় নেই। চোখে একরাশ শূন্যতা। যে আবেগকে তিলে তিলে ভালোবাসায় পরিণত করেছে, সেই ভালোবাসা আজ অন্য কারো। কিভাবে সইবে সে? রান্নাঘরে টুনটান শব্দ। নদীর ঘরের পাশেই কিচেন। আবার কোন নাটক হচ্ছে? এত রাতে রান্নাঘরে কে? নদী এগিয়ে গেল কিচেনে। সাইফ জ্যাকেটের হাতা খানিকটা গুটিয়ে কি যেন খুঁজছে। সাইফের মোবাইলের ফ্ল্যাশ গিয়ে পড়ে নদীর মুখে। দুজনেই চমকে ওঠে। নদী গিয়ে কিচেনের লাইট জ্বালায়। সাইফ ভাই, আপনি এত রাতে রান্নাঘরে কি করছেন? নদীর প্রশ্নের জবাব দেয় না সাইফ। কিছুক্ষণ পর নিজে থেকেই বলল, আমার একটু সাহায্য করতে পারিস? নদী চট করে উত্তর দেয়, হ্যাঁ বলুন না, কি লাগবে? কফি খাবেন? করে দিচ্ছি, দাঁড়ান। না না, সাইফ থামায় নদীকে। আমার কিছু লাগবে না। অদিতির জন্য কিছু একটা বানাতে হবে। আমি তো কিছুই রান্না পারি না। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। নদী ছোট করে বলল, বুঝেছি। নদী ফ্রিজ থেকে দুটো ডিম বের করে বাটিতে গুলে নিল। তাতে কিছুটা চিনি দিল। পাউরুটি ডিমে চুবিয়ে ফ্রাইং প্যানে ভেজে দিল। স্বাদ আটটা। সকালের জন্য লেচি করে রাখা আটার ডো থেকে কয়েকটা পরোটাও ভেজে দিল। রাতের ফ্রিজে রাখা মাংসের তরকারি গরম করে বাটিতে দিয়ে ট্রেটা সাইফের হাতে এগিয়ে দেয়। সাইফ ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। নদী খাবারের ট্রে সাইফকে দিতে চাইলে সাইফ বলল, তুই একটু দিয়ে আয় না কষ্ট করে। নদীর দ্বিধা কাজ করে, রাজি হয় না। না, আপনিই দিয়ে আসুন। সাইফ ফোন পকেটে রেখে বলল, তুই বাড়ির অন্য সবার মতো না নদী। তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। তুই দিয়ে আসতে পারিস ওকে খাবারটা। তবুও সাইফ বাধ্য হয়ে নিজেই নিল খাবারের ট্রেটা। যা গিয়ে শুয়ে পড়। এই ঠান্ডার মধ্যে এভাবে ঘুরছিস, একটা শালও তো জড়াতে পারিস গায়ে। যা ঘরে যা। সাইফ চলে গেল। নদী একই জায়গায় দাঁড়িয়ে। কত পরিবর্তন। বাড়ির সবচেয়ে জেদি ছেলেটা আজ মাঝরাতে রান্নাঘরে এসেছে বউয়ের জন্য খাবার বানাতে। সাইফ খাবার নিয়ে গিয়ে দেখে অদিতি একদম বাচ্চাদের মতো করে কম্পিউটার জড়িয়ে বসে আছে। খাবারগুলো সামনে দিয়ে বলল, বিড়াল ছানা, খেয়ে নাও। অদিতি ভ্রু গুটিয়ে নিল। মনে মনে ভাবলো, লোকটা মশকরা করতেও জানে। দেখে তো মনে হচ্ছিল না। অদিতির গোল গোল করে তাকিয়ে থাকা দেখে বলল, কি হলো? খাওয়া শুরু করো। পেটে বড্ড ক্ষুধা, অমত করলো না খেতে। চুপচাপ খাওয়া শুরু করলো। সাহেব সামনে বসে বসে ওর খাওয়া দেখছে। হঠাৎ দরজায় টোকা পড়লো। এখন আবার কে এলো? সাইফ কাভার থেকে রিভলভারটা নিয়ে দরজা খুললো। দরজা খুলতেই নদীকে দেখে ভড়কে যায়। তুই? নদীও থতমত খেয়ে যায়। হাতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটাতে পানি গরম করে এনেছি। ঘরের পানি তো অনেক ঠান্ডা, এটা ওকে দিন। সাইফ গ্লাসটা হাতে নিল। আয় ভিতরে আয়। নদী ভিতরে একবার তাকিয়ে বলে, না, এখন যাই। বলতে দেরি, নদীর যেতে দেরি নেই। সাইফ দরজা বন্ধ করে অদিতিকে পানিটা দিল। অদিতি সবটা খাবার খেয়েছে। খুব খিদা ছিল পেটে। সাইফ প্লেট গ্লাস সরিয়ে দিয়ে বলল, ঘুমিয়ে পড়ো। তোমার সব কথা কাল শুনবো। অদিতি মিনমিনে গলায় বলল, এখানে ঘুমাবো? হ্যাঁ, আপনি? আমিও এই ঘরেই ঘুমাবো। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল, উনি শুনলে আমার ওপর ভীষণ রেগে যাবেন। আমি কোনো পুরুষ মানুষের সাথে এক ঘরে ঘুমাতে পারবো না। সাইফ কপাল কুঁচকালো। কে উনি? অদিতি মাথা নিচু করে জবাব দিল, যার সাথে আমার বিয়ে হবে কিছুদিন পর। সাইফ কথাটা শোনা মাত্রই তেড়ে এসে অদিতির গাল চেপে ধরলো নিজের শক্ত পুরুষালী হাতে। দাঁতে দাঁত চেপে বলল, তোর বিয়ে আমার সাথেই হবে।
তাও আবার কালকের, বুঝেছিস? অদিতিকে বিছানায় ছুঁড়ে ফেলে সাইফ গেমিং রুমে চলে গেল। ওর রুমের ভেতরটা একটা পকেট রুম রয়েছে, যেটা ও সম্পূর্ণ গেমিং সেটআপে সাজিয়েছে। অদিতি উপায় না পেয়ে শুয়ে পড়ল। রাত তখন শেষের দিকে। সাইফ রুমে আসলো আবার। অদিতি গভীর ঘুমে আচ্ছন্ন। কম্পিউটার ফেলে তার ওপর ঘুমিয়ে আছে। জামা সরে গিয়ে ফর্সা মেয়েদিন পেটটা উন্মুক্ত করে দিয়েছে, পায়জামা ও নাভির সামান্য নিচে। সাইফ ঢোক গিলল। এই রাতে নিজের ঘরে একলা সুন্দরী রমণী সৌন্দর্য ছড়াচ্ছে, যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। সাইফও তার ব্যতিক্রম হলো না। এগিয়ে গেল অদিতির কাছে, ঠান্ডা হাতে স্পর্শ করলো অদিতির ফর্সা পেট। গলায় মুখ ডুবিয়ে লম্বা করে শ্বাস নিল। কি অপূর্ব সুঘ্রাণ! লালচে আলোয় রক্তজবা ঠোঁট জোড়া খুব টানছে সাইফকে। অদিতির কোমল ওষ্ঠদ্বয়ে তর্জনী বুলিয়ে দিল সাইফ। ঠান্ডা হাতের স্পর্শে নারীটি নড়েচড়ে উঠল। কপালও কুঁচকালো ঈষৎ। উল্টো পাশ ফিরে আবারও তা মিলিয়েও গেল ঘুমের ঘোরে। সাইফ শুকনো ঢোক গিলল। অবাধ্য ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে অদিতির পিঠ থেকে জামার ফিতেটা খুলে ফেলল একটানে। সেখানে ঠোঁট ছোঁয়ানোর তীব্র বাসনা জাগালো মনে। উন্মুক্ত পিঠের কাছাকাছি ঠোঁট নিতেই কেন জানি থেমে গেল সাইফ। মন অবৈধ স্পর্শের জানান দিল। কিন্তু কখনো কি বৈধ অবৈধর তোয়াক্কা করেছে সাইফ? অদিতির বেলায় কেন তার ব্যতিক্রম হবে? তার মস্তিষ্ক অবৈধ স্পর্শে সায় দিলেও মন বলছে কাল তো বিয়ে করবই। তাহলে একদিন কি ধৈর্য ধরা সম্ভব নয়? সাইফের মনে ভাবনারা উকি দিল। এ বাড়িতে সবাই যেভাবে উঠে পড়ে লেগেছে অদিতিকে তাড়াতে, এই অবস্থায় সাইফ যদি বলে যে এখনো তারা অবিবাহিত, এ বিয়ে হাসান চৌধুরী কখনো হতে দেবে না। এই মুহূর্তে জানানো যাবে না কাউকে। সাইফ মনে মনে ভাবল, সুফিয়ানের সাথে কথা বলতে হবে। সুযোগ বুঝে অদিতিকে নিয়ে ওর বাড়িতেই বিয়েটা সেরে ফেলতে হবে। মন্ত্রীর ছেলে বলে কথা, আশেপাশের কোনো কাজী অফিসে বিয়ে করলে এই কথা পাঁচ কান হতে সময় লাগবে না। বাবার সম্মান আর নিজের ইচ্ছা দুটোকেই বাঁচাতে সাইফ এই সিদ্ধান্ত নিল। পুনরায় অদিতির জামার ফিতে বেঁধে দিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। এমনিতে এমন সময় সে বাড়ি ফেরে। সকাল সকাল হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী দরজা আটকে কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত। কড়া আদেশ দিয়ে গেছে কেউ যাতে বিরক্ত না করে। আঞ্জুমান সায়রা নাস্তা তৈরি করছে। দিঘির সামনে মাধ্যমিক পরীক্ষা। সকালে উঠে টিউশনে চলে গেছে। নদী বোনকে তৈরি করে দিয়ে রান্নাঘরে এলো। আঞ্জুমান নদীকে দেখে বলল, আর একটু ঘুমাতে পারতি? বাচ্চাটার চোখের নিচে কালি পড়ে গেছে যেন। তুই যা আর একটু ঘুমা, আমি আর সায়রা পারবো সবটা। নদী স্মিত হেসে বলল, তোমরা যে সব পারো তা আমি জানি মণিমা। আমার তোমাদের হেল্প করতে ভালো লাগে। আঞ্জুমান খুশিতে গদগদ হয়ে বলল, দেখেছিস সায়রা, আমাদের বড় মেয়েটা কেমন লক্ষ্মী হয়েছে? সায়রা মুচকি হাসলো। আঞ্জুমান পরোটা বেলতে বেলতে বলল, তা আমাদের সাহেব কোন নবাবজাদিকে নিয়ে এলো কাল? সে কোথায়? ওঠেনি। আর সাহেবই বা কোথায়? সায়রা বলল, সাইফ আবার এই সময় ওঠে নাকি? আঞ্জুমান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, না, এখন তো বউ এসেছে। এখন তো ব্যবহারে পরিবর্তন আসার কথা। দেখলি না কাল কেমন তোর সাথে ঝগড়া করলো বউয়ের হয়ে? নদী শান্ত গলায় বলল, সাইফ ভাই তো কেবল নিজের স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে কথা বলেছে। এটা তো সব স্বামীদেরই করা উচিত। হয়েছে, আর ভাবির হয়ে কথা বলতে হবে না। পারলে যাও গিয়ে ডেকে আনো তোমাদের প্রাণের ভাবিকে। আঞ্জুমানের কথায় নদী চুপ করে রইল। সায়রা বলল, কি রে যা? না মানে যাবো তো, কিন্তু সাইফ ভাই কি তাকে আসতে দেবে? দিলে দেবে, না দিলে নাই। আর এমনিতেও ভাবি ও এসে করবেটা কি এখানে? আঞ্জুমান অবাক হয়ে বলল, ওমা, বংশ পরিচয়, বাপের নাম, আদেও বাপের নাম ঠিক আছে কিনা সেসব জানতে হবে না? তার স্বামী উঠলে তো আবার তার সাথে কথাই বলা যাবে না। নদী গুটি গুটি পায়ে সাইফের ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ভীষণ অস্বস্তি কাজ করছে তার। নতুন দম্পতিকে এত ভোরে ডাকতে খুব ইতস্তত বোধ করছে। অদিতি উঠেছে আরো আগেই। সাইফের আদেশে এই সকালবেলা গোসলও করে নিয়েছে। সাইফের আনা লাল রঙের একটা থ্রি পিস পরে গায়ে কালো শাল জড়িয়ে নিল। চুলগুলো আঁচড়ে নিল। আজ কতদিন পর চুল আঁচড়ালো মনে নেই তার। খুব ফ্রেশ লাগছে অবশ্য। সাইফের কোমর এখনো তোয়ালে জড়ানো।
আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে আর আরেকটা হাতে ফোন চাপছে। নদী দরজায় টোকা দিল। সাইফ অদিতির উদ্দেশ্যে বলল, দেখো তো কে এলো আবার সাত সকালে আমার বাল ছিঁড়তে। অদিতি মুখ বেঁকালো, কথার কি ছিরি। দরজার সামনে গিয়ে ছিটকানিটা খুলে দিল। সামনে কালো কুর্তি আর সালোয়ার পরে নদী দাঁড়িয়ে আছে। শ্যামলা গায়ের রং, পিঠ অব্দি চুলগুলো বেনি করা, বেশ পরিপাটি আর মার্জিত। সাইফ ভেতর থেকে গলা উঁচিয়ে বলল, কে এসেছে? ও নদী, আয় ভিতরে আয়। নদী গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। শেষ বোধহয় সাইফের ঘরে এসেছিল 2 মাস আগে। তখন সাইফের জ্বর ছিল। আর আজ ঢুকলো। দুজনকে ভিজা চুলে দেখে নদীর বুকের ভিতরটা হু হু করে উঠল। নজর মেঝে থেকে সরাচ্ছে না, পাছে কেউ বুঝে যায় তার চোখের ভাষা। সাইফ অদিতিকে বলল, ও আমার বোন, নদী আমার ছোট, সম্পর্কে তোমার ননদ হয়, তবে বয়সে তোমার বড়, আপু বলেই ডাকবে। অদিতি ঘাড় কাত করল। নদী আলগোছে চোখের পানি মুছে বলল, ভাই, মণিমা ওনাকে মানে ভাবিকে নিচে নিয়ে যেতে বলেছে। সাইফ কপাল কুঁচকে বলল, তোর চোখে কি হয়েছে, কাঁদছিস নাকি? এই নদী। নদী চট করে জবাব দিল, না না, কাঁদছি না, আসলে পেঁয়াজ কেটেছি কিচেনে, এই জন্যই। আপনি নিশ্চিন্তে পাঠিয়ে দিন, আমি আছি ওখানে। সে না হয় বুঝলাম, কিন্তু ও নিচে গিয়ে করবেটা কি? নদী বলল, বাড়ির মেয়ে বউরা সকালে কিচেনে থাকবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, নিয়ে যা, তবে তুই ওর সাথে থাকবি। নদী অদিতিকে নিয়ে বাইরে এলো। কয়েকটা সিঁড়ি নামার পর অদিতিকে বলল, মাথায় ওড়না দিয়ে নাও। অদিতিও প্রশ্ন না করে মাথায় ওড়না টেনে নিল। শোনো, রান্নাঘরে ঢুকে মণিমাকে মানে তোমার শাশুড়িকে আর আমার মাকে মানে তোমার চাচি শাশুড়িকে সালাম দেবে। আর তারা দু একটা কথা বললে বেশি কথা বলবে না, কেমন? অদিতি ওপর নিচ মাথা নাড়ালো। রান্নাঘরে ঢুকে ছোট করে সালাম দিল দুজনকে। আঞ্জুমান অদিতির মুখ থেকে বাকরুদ্ধ হয়ে গেছে যেন। কি অপূর্ব মুখশ্রী! মনের মধ্যে যত আক্রোশ জমিয়ে রেখেছিল অদিতির ওপর ঝাড়বে বলে, সব গলে পানি হয়ে যেতে লাগলো। অদিতি মাথা নিচু করে বলল, দিন মা, আমি করে দিচ্ছি। আঞ্জুমান গলা খাকড়ি দিয়ে বলল, তো তোমার বাড়ি কোথায়? আর বাবা কি করে? মিসকাত জাহান অদিতি, আমার বাবা সারের ব্যবসা করে। পিছন থেকে সায়রা বলল, তা আমাদের ছেলের গলায় ঝুললে কি করে? নদী মায়ের কাঁধে হাত দিয়ে তাকে থামানোর উদ্দেশ্যে বলল, মা। অদিতি মাথা নিচু করে রইল। আঞ্জুমান বলল, তা রান্না বান্না কিছু পারো? জি পারি। কি কি পারো? অদিতি মাথা নিচু করে বলল, সবই পারি। আঞ্জুমান বলল, তাহলে পায়েস করো। কোথায় কি আছে সব দেখিয়ে দিয়ে সকলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অদিতি পায়েস বানাচ্ছে আর ভাবছে, এবারের মানুষ কত অদ্ভুত। পায়েস রান্না শেষে একটা বলে করে ডাইনিং এ নিয়ে এলো। ইতিমধ্যে হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীও টেবিলে এসে গেছে। সাইফও বসে আছে সবার সাথে খেতে। যা সবার কাছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মতো লাগছে। নদী পায়েসের বাটি অদিতির হাতে থেকে নিয়ে ইশারা করলো হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীকে সালাম করতে। অদিতি সালাম দিল, কিন্তু হাসান বা হাবিব কেউই সাড়া দিল না। ইতিমধ্যে সুফিয়ান এলো। হাবিব চৌধুরী হেসে বলল, আরে বাবা সুফিয়ান, বসো বসো, নাস্তা করো। সুফিয়ান হেসে বলল, আসসালাম আলাইকুম আঙ্কেল। সে তো বসবই, ভাবির হাতে আজ প্রথম নাস্তা করব। সকলে খাবার খেয়ে উঠে গেল। সাহেব সুফিয়ানকে সবটা খুলে বলল। যদিও কিছুটা কালি বলেছিল। সুফিয়ান বলল, আমার বাড়িতে চল অদিতিকে নিয়ে। আমার পরিচিত একজন কাজী আছে, কেউ জানতে পারবে না। সাইফ উদ্বিগ্ন হয়ে বলল, আজই? না, আজ না, আগামী শুক্রবার আয়। উনি একটু শহরের বাইরে গেছেন, বৃহস্পতিবার নাগাদ ফিরবে। সাইফের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বৃহস্পতিবার আসতে আরো 4 দিন বাকি। সুফিয়ান শয়তানি করে বলল, কেন, কন্ট্রোল থাকে না নিজের ওপর? তা থাকবেই বা কি করে এমন হুড় পরীকে নিয়ে এক ঘরে রাত্রি যাপন? বাই এনি চান্স সাইফ তুই বাসর টাসর সেরে ফেলিসনি তো আবার? সাইফ চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে ফেলল সুফিয়ান। সাইফ বিরক্তিকর স্বরে বলল, ভাই, সিরিয়াস মোমেন্টে মজা নিস না। এ কদিনের মধ্যে বাবা কাকা যদি কোনোভাবে টের পায়, কি হবে ভেবে দেখেছিস? সুফিয়ান সাইফের কাঁধ চাপড়ে বলল, চিল ব্রো, তোরা যে স্বামী স্ত্রী না সেটা কেউই কিছু টের পাবে না। শুধু ভোরবেলা দুজনে গোসল করবি আর রাতে দুষ্টু দুষ্টু শব্দ কর। সুফিয়ানের কথা শেষ হওয়ার আগে সাইফ দৌড়ানি দিল।
এক দৌড়ে বাড়ির গেট পার। সুফিয়ান চেঁচিয়ে বলল, রাতে দেখা হচ্ছে ভাই। গেট দিয়ে বেরোতেই সুফিয়ান দেখা পেল চামেলির। পাশের বাড়িতেই কাজ করে, বয়স তেমন না, ৩০-৩২ হবে। অভাবে স্বভাব নষ্ট জিনিসটা চামেলির সাথে ঘটেছে। সুস্বাস্থ্যের অধিকারী চামেলি কাজ করতে আসে পেট পিঠ বের করে শাড়ি পরে, ব্লাউজের গলা দিয়ে বুকের ভাঁজ স্পষ্ট দেখা যায়। সুফিয়ান আদুরে গলায় ডাকলো, আরে চামেলি ভাবি। চামেলি সুফিয়ানের দিকে ফিরে দুষ্টু একটা হাসি দিল। বলল, সুফিয়ান চামেলির কোমরে আলতো করে চাপড় দিয়ে বলল, আজকাল দেবরদের মধু খাওয়াতে ভুলেই গেছো? চামেলি নিজের চুল আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, তোমরা হইলা কচি ভ্রমর, এই ফুলের মধু কি আর ভাল লাগবো? একবার খাইয়া তো দেখো। চামেলি সুফিয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, যাহ দুষ্টু। কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল চামেলি। সুফিয়ানও গাড়িতে চড়ে বাড়ি চলে গেল। সাহেব ঘরে ফিরে দেখে অদিতি বিছানায় বসে বসে কাঁদছে। বস, এটা একটা মেয়ে। তীক্ষ্ণ শকুন চোখ জোড়া মুহূর্তে দৃষ্টি ফেরালো সারা শরীর আবৃত পোশাকে। কেবল তার চক্ষুদ্বয় দৃশ্যমান। হাতের রিভলভারটা আরো চেপে ধরল। ভারিক্কি গলায় বলল, এই ঘন জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু তার পোষা কর্মচারী ছেলেটা বলল, এটা কম বয়সী একটা মেয়ে বস। সাথে থাকা আরেকজন টর্চের আলো ফেলল মুখে। সাথে সাথে দৃশ্যমান হলো কিশোরীর অপরূপ মুখশ্রী। জমিদার পুত্রর সাথে থাকা চেলাপেলারা লোলুপ দৃষ্টিতে দেখছে মেয়েটাকে। তাদের মধ্যে একজন মানিক বলল, কোনো পরিটরি হইব হয়তো। মোশারফ মাথায় গাঁটটা মেরে বলল, পাগল হয়েছস? ওসব পরিটরি বলতে কিচ্ছু হয় না। মানিক মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তাছাড়া এই রাইতেই বেলায় এই ঘন জঙ্গলে মায়া মানুষ আইব কর্তিকা। আর দেখোস না কত সুন্দর। তুজাইনের খাস কর্মচারী ফারুক বলল, ছোট সাহেব কি করবো এইটারে? মানিক বলল, কি করবি মানে? কাইটা নদীতে ভাইসা দেওয়া লাগবো। যদি কিছু দেইখা থাকে কোনো রিস্ক নেওয়া যাবে না। অনুমতির অপেক্ষায় সবাই তুজার মুখের দিকে তাকিয়ে, আর তুজা তাকিয়ে সেই অপরূপ রমণীর দিকে। ফারুক আরেকবার বলল, কি করব ছোট সাহেব? নিচে চল। সবাই সমস্বরে বলে উঠল, অ্যাঁ? তুজার অগ্নিদৃষ্টিতে সবাই চুপ হয়ে গেল। মাথা নিচু করে জিপে গিয়ে বসলো। তুজা পিস্তলটা ফারুকের কাছে দিয়ে মেয়েটাকে কাঁধের ওপর ফেলে জিপে নিয়ে বসলো। জ্ঞান ফেরেনি, হেলে পড়েছে বারবার। জঙ্গলের সরু রাস্তা ধরে জিপ ছুটিয়ে বাড়িতে ফিরছে তুজা। ইতিমধ্যে একবার গাড়ি থামিয়েছিল, আবার গাড়ি ছুটিয়ে বাড়ির দিকে রওনা হলো। গ্রামের ঠিক মাঝখানে জমিদার বাড়ি। ফজরের আজান পড়ে গেছে। ভোরের আলো ফুটার আগে বাড়িতে ফিরতে হবে। তুজা হতাশ। ভেবেছিল জোয়ারদারের লোকেদের কাছে অন্তত অদিতির খবর পাওয়া যাবে, কিন্তু বেদম মারধর আর কয়েকটা লাশ ফেলে দেওয়ার পরও কেউ স্বীকার করলো না। মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। কোথায় অদিতি? নানা চিন্তা ভাবনার মধ্যেই গাড়ি এসে চৌধুরী বাড়ির সামনে থামলো। এই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত আর বিত্তশালী বাড়ি হচ্ছে চৌধুরী বাড়ি। এ বাড়ির বড় ছেলে ওয়াহাব চৌধুরী, একমাত্র ছেলে হচ্ছে তুজাউন। ওয়াহাব এর ছোট্ট দুই ভাই ঢাকাতে থাকে দীর্ঘদিন। বছরে একবার ঈদ উল আজহায় আসে গ্রামে কুরবানি দিতে। সপ্তাহ খানেক থেকে আবার চলে যায়। অদিতি গরিব ঘরের মেয়ে। কোনো এক কাজে গ্রামে যাওয়ার পথে অদিতির দেখা পেয়েছিল তুজা। কিন্তু অদিতির সৎ বাবা কোনোভাবেই অদিতিকে বিয়ে দিতে রাজি হয়নি তুজার সাথে। বাধ্য হয়ে তুলে এনেছিল অদিতিকে। কিন্তু ভাগ্য সহায় হলো, এ বাড়ির কাজের লোক কে হাত করে অদিতির সৎ বাবা অদিতিকে বাড়ির বাইরে নিয়ে যায়। তারপর 4 দিন কেটে গেছে, অদিতির বাবা বা অদিতির কারোরই খোঁজ মেলেনি। পূজা হন্যে হয়ে খুঁজছে অদিতিকে। কোনো শত্রুপক্ষের ডেরা বাদ রাখছে না খুঁজতে। মেয়েটাকে বাড়ির পিছন দিক দিয়ে বাইজিখানায় পাঠিয়ে দিল। রক্তাক্ত শরীরে বাড়ি ফিরল তুজা। মেহেরজান বেগম তুজার দাদি তসবিহ পড়েছেন বসে বসে। তুজা গিয়ে মেহেরজানের হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে পড়ল। আমার অদিতিকে খুঁজে পাচ্ছি না দাদি। মেহেরজান তুজার মাথায় হাত বুলিয়ে বলল, সব ঠিক হইয়া যাইব দাদু ভাই। যা অহন ঘরে যাইয়া ফ্রেশ হ। যা অমন কত মাগি আইব যাইব। তুজা উঠে নিচের ঘরে চলে যায়।
গোসল করে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা পরলো, কাঁধে ঝুলালো ঘি রঙের শাল। শক্তপোক্ত আর পেটানো শরীরে বড্ড মানানসই। মোচড়ানো গোঁফ আর চাপ দাড়ি হাত দিয়ে বুলিয়ে নিল। এ বাড়িতে এই একজন ব্যতিক্রম চোখের রঙের অধিকারী। তবে তার এই রাজকীয় বেশভূষা, আকর্ষণীয় শরীর আর সৌন্দর্য গ্রামের মেয়েদের পছন্দ নয়, বরং আতঙ্কের কারণ। পরিপাটি হয়ে বাইচিখানায় প্রবেশ করতেই ভেসে আসে কারো গোঙানির আওয়াজ। পাহারাদারকে জিজ্ঞেস করলো, কে ওখানে? পাহারাদার জবাব দিল, জনাব, কাল রাতের সেই মেয়েটি। বিরক্তিতে কপাল কুঁচকালো তুজা। আসর প্রস্তুত আছে? লোকটা বলল, জি জনাব। নর্তকীরা নাচতে চলে এসেছে। কয়েকজন মেয়ে সামনে নাচছে, কিন্তু তুজার মন আজ একদমই নাচ দেখায় নেই। অন্য কোথাও ভাসছে তার মনখানা। চারিদিকে কোথাও অদিতি নেই। উবে গেল নাকি মেয়েটা? নাকি আত্মহত্যা করে বসলো আবার? অন্তত লাশটা তো পাওয়া যেত, কিন্তু তাও না। পরে বাইজিখানা থেকে বেরোলো দুপুরে। তখন মধ্যাহ্ন ভোজের সময়। বাড়ির সবাই খেতে বসেছে, পূজাও বসে পড়লো। একটা চেয়ার টেনে মেহেরজান বেগম চোখ রাঙানি দিয়ে বলল, বইছস তো ওখানে টেবিলে? আইছস তো বাইজি বাড়ি থিকা? বলিগা গতর ধুইয়া আইতে পারলি না? ছি ছি ছি, এদের ঘিন্না পিঠ কিছু নাই। ছ্যাঃ। মেহেরজান বকতে বকতে খাবার ছেড়ে উঠে পড়ল। তুজা মুচকি হেসে খাবার খেতে শুরু করলো। ওয়াহাব চৌধুরী তুজার উদ্দেশ্যে বলল, সারা রাত কোথায় ছিলে? তুজা জবাব দেওয়ার আগে মেহেরজান গলা উঁচিয়ে বলল, কই আবার, এই ছেড়ির খোঁজে গেছিল। আল্লাহ বাঁচাইছে, মাগিটা ভাগছে। কি এমন সুন্দর সুরাতের মাইয়া, একটু দেখতাম। হুঁ। তুজা বাঁকা হেসে ঘাড় নাড়ালো। দাদির উদ্দেশ্যে বলল, তোমাকে দেখবো বলেই খুঁজতেছি। অর্ধেক খাবার ছেড়েই তুজা উঠে পড়ল। বেসিনে হাত ধুয়ে ওপরে যাওয়ার সময় দাদির নাকে আলতো করে টিপ দিয়ে বলল, ও সুন্দরী ঠিকই, তবে তোমার চেয়ে বেশি না। বলে হাসতে হাসতে উপরে চলে গেল। ওয়াহাব চৌধুরী ডেকে বললেন, কিছুক্ষণের মধ্যে আমার ঘরে এসো, জরুরি কথা আছে তোমার সাথে। তুজার মা লতিফা চৌধুরী ওয়াহাব চৌধুরীর উদ্দেশ্যে বলল, ছেলেটা বড্ড বেপরোয়া হয়ে আছে না বলুন? ঠিকই আছে, বেপরোয়া হয়নি। ও গ্রাম প্রধানের ছেলে, ভবিষ্যৎ মেয়র। ওর ঘর কোনো স্বভাব মানায় না লতিফা। ও হলো চিল, যে মুক্ত আকাশে উড়তে পছন্দ করে। লতিফা তেতে উঠল। হ্যাঁ, তা মানাবে কেন? চারিদিকে যে মেয়েদের সর্বনাশ করে বেড়াচ্ছে, সে খেয়াল কি আছে আপনার? তুমি মা হয়ে নিজের ছেলেকে এভাবে বলতে পারো? লতিফা কথা বলতে বলতে কেঁদে ফেলল। মেহেরজান বেগম সোফায় বসে পান সাজাচ্ছে। লতিফাকে উদ্দেশ্য করে বলল, অত আঁচলের মধ্যে ভরে রাখলে কি পোলা মানুষ করা যায়? বড় ঘরের ছেলে, একটু আধটু রং ফুর্তি করবই। এইটা তো তেমন দোষের কিছু না। লতিফা শাশুড়িকে বললেন, আপনাদের আশকারা পেয়েই ছেলেটা আমার সংসারই হলো না, নয়তো। মেহেরজান ঝংকার দিয়ে বলে উঠল, চুপ কর। উহ, কি চোপা হয়েছে মাগির। জির। এর মধ্যে এক গ্রামের লোক এসে দাঁড়ালো। প্রধান বাবু, ছোট সাহেবরে বলেন না আমার মেয়েটারে ছাইড়া দিতে। ওয়াহাব চৌধুরী বড় বিরক্ত হলেন। সে আমি কথা বলবো তুজার সাথে। এখন যাও তো বাপু, যাও। সাইফ অদিতিকে বারবার জিজ্ঞেস করছে, কাঁদছো কেন? কিন্তু অদিতি কিচ্ছু বলছে না, এমনকি কান্নাও থামাচ্ছে না। সাইফ বিরক্ত হয়ে বলল, এখন যদি কান্না না থামাও, আমি জামা কাপড় খুলে এখানে দাঁড়িয়ে থাকবো তোমার সামনে। সাথে সাথে কান্না থেমে গেল অদিতির। সাইফ একটা একটা করে শার্টের বোতাম খুলছে। অদিতি বলছে, না 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 না, আমি আর কাঁদবো না। বলছি বলছি, বলতে থাকো। তোমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি খুলতে থাকবো, তাই যত দ্রুত সম্ভব কথা শেষ করো। অদিতি দ্রুত বলল, আসলে আপনার মা বলেছে কাল থেকে যেন আমি শাড়ি পরি। সাইফের শার্ট খোলা শেষ, প্যান্টের বাটন খুলতে খুলতে বলল, এতে কান্না করার কি আছে? অদিতি অবাক হয়ে দেখছে সাইফের কাণ্ড। এ কি, আপনি এখনো খুলছেন কেন? বলে দিয়েছি তো। আমার মনে হয় না এটা কোনো কান্না করার কারণ হতে পারে। এই আমি প্যান্ট খুললাম। অদিতি দু হাতে চোখ ঢেকে বলল, না, খুলবেন না দয়া করে। আমি এজন্যই কাঁদছিলাম যে আমি শাড়ি পরতে। অদিতির কথা শেষ হওয়ার আগেই সাইফ নিজের পরনের প্যান্ট অদিতির ওপর ছুঁড়ে মারল। অদিতি জোরে চিৎকার করে উঠল, আ!
সাইফ ভিতরে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ছিল। অদিতি সেটা না দেখেই চিৎকার করছে। চিৎকার বন্ধ করতে সাইফ অদিতির মুখ চেপে ধরতে গিয়ে অদিতির ওপরে পড়ে। অদ্বিতীয় প্রাণপণ চেষ্টা করে চোখ ছাড়াতে। চিৎকারের শব্দ পেয়ে আঞ্জুমান সায়রা নদী দৌড়ে আসে। সবার আগে আসে আঞ্জুমান। কি হলো বাবুই? রুমে এসে নিজের বাবুকে এই অবস্থায় দেখে থতমত খেয়ে যায় আঞ্জুমান। অদিতি বিছানায় শুয়ে আর অদিতির ওপর সাইফ, তাও আবার ছোট্ট একটা প্যান্ট পরে। আঞ্জুমান রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। বেলজ্জ বেহায়া ছেলে পেলে মান ইজ্জত কিছু নেই। নদী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মণিমা? আঞ্জুমান রেগে বলে, ফসলের জমিতে ছাগল ঢুকে পড়েছে। যা, যে যার ঘরে যা। ছাগল আর ফসলের জমি? সাইফ উঠে দাঁড়ায়। অদিতি হাঁপাতে হাঁপাতে বলল, কি ভাবলেন উনি? সব তোমার জন্য হয়েছে। কে বলেছিল চেঁচাতে? আমি কি এতই সস্তা যে যাকে তাকে আমার? অদিতি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাইফ ট্রাউজার পরে নিল। শোনো, শুক্রবার আমাদের বিয়ে। অদিতি অবাক হয়ে বলল, সে তো আরো 4 দিন পর। সাইফ মুখ এগিয়ে টিটকিরির স্বরে বলল, কেন? বিয়ের জন্য বুঝি আর তর সইছে না? অদিতি তেতে উঠল। আজ্ঞে না, এই কয়দিন আমি আপনার সাথে এক ঘরে রাত কাটাতে পারবো না। নো প্রবলেম, আমি এমনিতেও রাতে বাড়ি থাকি না। অদিতি মিনমিন করে বলল, ডাকাতি করতে চান নাকি? এমনিতে আপনাকে দেখেও তাই মনে হয়। রঘু ডাকাতের বংশধর। সাইফ অদিতির দিকে তাকালো। এবারে একটু ভয় পেয়ে মেয়েটা বেশি বলে ফেলেছে বোধহয়। সাইফ মুখটা অদিতির মুখের কাছে নিয়ে বলল, মুখ দিয়ে খুব কথা বেরোচ্ছে। বিয়েটা হতে দাও, তোমার ওই মুখ আমি অন্য কিছু দিয়ে বন্ধ করব। আচ্ছা, বিয়ের আগে কি চুমু খাওয়া যায়? আজ অনেকদিন পর নদী সাইফের ফেসবুক প্রোফাইলে ঢুকেছে। প্রোফাইলে সাইফের হাস্যোজ্জ্বল একটা ছবি। গত মাসে দুবাই গেছিল, সেখান থেকেই ছবিটা তোলা। নদী ছবিটাতে ক্লিক করে স্ক্রিনে আনলো ছবিটা। সাইফের সাথে অ্যাড নেই তার। প্রোফাইল আনলক বলে চাইলেই প্রোফাইলে ঢুকতে পারে। ছবিটাকে জুম করে দেখছে সে। হাসলে চোখ দুটো কেমন ছোট দেখায় সাইফের। এই ছবিটা যখন নদী প্রথম দেখেছিল, মনে মনে সাইফের পাশে নিজেকে কল্পনা করে লাজে রক্তিম হয়ে উঠেছিল বারংবার। কথাগুলো মনে হতেই চোখগুলো ঝাপসা হয়ে আসে পানিতে। পাতা ফেলতেই মুক্তোর দানার মতো ঝরে পড়ে দুফোঁটা পানি মোবাইলের স্ক্রিনে। সযত্নে সেই পানিটুকু ওড়না দিয়ে মুছে নেয় সাইফের ছবি থেকে। খুব চেষ্টা করেছে নিজেকে শক্ত করবার, কিন্তু ওদের সামনে গেলেই তার সব কেমন এলোমেলো লাগে। বিয়ে করে সাইফ খুব গুছিয়ে গেছে 2 দিনেই। ছন্নছাড়া থেকে হঠাৎ কেমন কেয়ারিং হাজবেন্ড হয়ে উঠল। এর সবটা নদী খেয়াল করে। ছোট্ট ছোট্ট কেয়ার, অদিতির হয়ে কথা বলা, অদিতির যত্ন নেওয়া, কোনোটাই চোখ এড়ায় না নদীর। কিন্তু কিচ্ছু করার নেই তার। মনে মনে ভাবে, আমি অদিতির মতো অত সাহসী নাকি? ও তো সব ছেড়ে ছুড়ে সাইফ ভাইয়ের সাথে চলে এসেছে। আর আমি একই ছাদের নিচে থেকেও মনের কথাটা তাকে বলতে পারিনি। কিন্তু এখন যদি বিষ দুর্বিষহ হয়ে উঠেছে নদীর জন্য। ওদের জুটি একসাথে দেখলেই কেমন বুকের মধ্যে চিনচিনে ব্যথা হয়। হাহাকারে ভরে ওঠে বুকটা। বাইরে জোরে কোনো শব্দে চমকে ওঠে নদী। মোবাইলের স্ক্রিন অফ করে চোখ মুছতে মুছতে ছুটে যায় ড্রয়িং রুমের দিকে। গিয়ে দেখে আঞ্জুমানের আনা ফুলদানিটা ফ্লোরে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশেই ভয়ার্ত চোখে দাঁড়িয়ে আছে অদিতি। নদী বলল, ব্যথা পেয়েছো? এটা পড়লো কিভাবে? অদিতি নদীর কাছে এগিয়ে এসে ভয়ে ভয়ে বলল, আপু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। ভুলবশত এটা আমার কাছ থেকে ভেঙে গেছে। অদিতির চোখের পাতা ভিজে উঠল। কথাটা বলতে বলতে, এমনিতেই এবাড়ির লোকগুলো কেমন একটা। অত দামি ফুলদানিটা ও ভেঙে ফেলেছে। নদী ওকে সান্ত্বনা দিতে বলল, আচ্ছা ঠিক আছে, চুপ করো। আঞ্জুমান চেঁচাতে চেঁচাতে এলো। কিসের শব্দ হলো এখানে? অদিতিকে এখানে দেখে আঞ্জুমান আরো জ্বলে উঠল। নিশ্চয়ই এই মেয়েটাই ভেঙেছে আমার অত শখের ফুলদানি। কড়া চোখে অদিতির দিকে তাকাতেই অদিতি নদীর পিছনে লুকিয়ে পড়ল। আঞ্জুমান রেগে বলল, কি করে ভাঙলো এটা? নদী বলল, মণিমা, আমি পা ফসকে পড়ে গেছিলাম। দেখো না ভেঙে গেল তোমার ফুলদানিটা। আঞ্জুমানের মুখভঙ্গি মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আহারে, লাগেনি তো তোর কোথাও মা? আর এই মেয়ে দাঁড়িয়ে দেখছো কি? ফ্রিজ থেকে আইস নিয়ে এসো, কোথায় ব্যথা পেয়েছে লাগাতে হবে।
না না মণিমা, আমি ঠিক আছি, লাগেনি, তুমি যাও। আঞ্জুমান চলে গেল। নদী অদিতির দিকে ফিরে বলল, এখন বলো তো, আমায় কেন খুঁজছিলে? অদিতি মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, একটা জিনিস লাগতো। নদী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? অদিতি এদিক ওদিক তাকিয়ে বলল, আমার পিরিয়ডস হয়েছে। এ বাড়িতে আপনি ছাড়া কারোর সাথে তো সেরকম। ভাইয়াকে বলতে পারতে। অদিতি ভ্রুকুচকে বলে, কাকে? নদী বলল, সাইফ ভাইয়াকে, মানে তোমার স্বামীকে। এখন অদিতি কি করে বলবে তার যে বিয়েই হয়নি এখনো? সাইফ কবু করে সাবধান করেছে যেন কাউকে এ কথা না বলে, এমনকি নদী আপুকেও না। না হলে সবাই মিলে অদিতিকে আবার সেই খারাপ জায়গায় জোর করে দিয়ে আসবে। নদী অদিতিকে ডাকতেই অদিতি চমকে উঠল। কি হলো, কোনো সমস্যা? অদিতি দুদিকে মাথা নাড়ল। নদী ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা এসো। কোথায়? নদী পেছন ফিরে বলল, কোথায় আবার, আমার ঘরে। নদীর পিছন পিছন অদিতি চলে গেল। রুমে গিয়ে নদী অদিতিকে ন্যাপকিন দিয়ে দিল। মনে মনে খুঁতখুত করছে, কেমন অদ্ভুত লাগলো না বিষয়টা। পিরিয়ডের কথা নিজের স্বামীকে না বলে ওকে বলতে এসেছে। অদিতি চলে যেতে নিলে নদী আবার ডাকলো, শোনো। দুটো ঔষধ অদিতির হাতে দিয়ে বলল, পেইন কিলার খেয়ে নিও, আরাম পাবে। অদিতি ঘাড় কাত করে চলে গেল। নদীর ঘর পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখা হলো হাবিব চৌধুরীর সাথে। চোখ গরম করে তাকিয়ে আছে অদিতির দিকে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। অদিতি ভয়ে দ্রুত হাঁটা শুরু করলো। সিঁড়ি পেরিয়ে রুমের দিকে গিয়ে দরজা বন্ধ করে দিল। বুকে হাত দিয়ে জোরে করে শ্বাস টানলো। মনে মনে বলছে, এরা এত ভয়ানক কেন? দরজা ছেড়ে পিছনে ঘুরতেই কারো শক্তপোক্ত বুকের সাথে নাকটা ঠুকে গেল। ইস, কি ব্যথা! নাকে হাত দিয়ে ওপরে তাকাতেই দেখলো সাইফ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। অদিতি একটু পিছনে সরে বলল, সরি। সাইফ একই ভঙ্গিতে দাঁড়িয়ে, কোথায় গেছিলে? অদিতি মাথা নিচু করে জবাব দিল, নদী আপুর ঘরে। কারণ জানতে চাইবেন না দয়া করে? আমি বলতে পারবো না। কেন পারবে না শুনি? সাইফ অদিতির দিকে এগিয়ে আসতেই অদিতি দু পা পিছিয়ে গেল। হাতে থাকা ন্যাপকিনের প্যাকেটটা পিছনে লুকিয়ে ফেললো। কিন্তু বিষয়টা সাইফ দেখে ফেলেছে। আরো কাছে এগিয়ে এসে বলল, হাতে কি? কি লুকাচ্ছ দেখি? অদিতি যত পিছাচ্ছে সাইফ ততই এগিয়ে যাচ্ছে অদিতির দিকে। দেখাও কি এনেছো। না না না, প্লিজ, আমি দেখাতে পারবো না। এটা আমার পার্সোনাল জিনিস, প্লিজ সরে যান। অদিতি দরজার সাথে ঠেকে গেল। সাইফ ও অদিতির গা ঘেঁষে দাঁড়ালো। পেছনে থাকা হাত দুটো দুই হাত দিয়ে ধরে সামনে আনতেই অদিতি চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। সাইফ ও ন্যাপকিনের প্যাকেটটা দেখে বোকা বনে গেল। এরকম কিছু যে হবে সেটা সাইফ ভাবেও নি। চট করে অদিতির হাত ছেড়ে দিল। পকেট থেকে মোবাইল বের করে চলে গেল ব্যালকনিতে। মনে মনে ভাবলো, এবার একটু হলেও বুদ্ধিমানের কাজ করেছে। হাবিব চৌধুরী অদিতিকে নদীর ঘর থেকে বেরোতে দেখে নদীর কাছে এলো। দরজা খোলাই আছে, তবুও ডাকলো, নদী। নদী দিঘির জামা কাপড় ভাঁজ করে দিচ্ছে। হ্যাঁ বাবা, এসো, কিছু বলবে? হাবিব চৌধুরী শক্ত গলায় জিজ্ঞেস করলো, ওই মেয়ে তোর ঘরে কি করছিল? নদী হাসি মুখে জবাব দিল, ওর মাথা ব্যথা করছিল, তাই ওষুধ নিতে এসেছিল। কেন বলো তো? হাবিব চৌধুরী কণ্ঠ নিচু করে বলল, না এমনি। আবার হয়তো তার স্বামী এসে বলবে ঔষধের বদলে বিষ দিয়েছিস। নদীর হাত থামলো। কাপড় হাত থেকে নামিয়ে বাবার মুখোমুখি দাঁড়িয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, মা কি কাল সত্যিই অদিতির খাবারে কিছু মিশিয়েছিল? হাবিব চৌধুরী থতমত খেয়ে গেল। সে সচরাচর বড় মেয়ের সামনে মিথ্যা বলে না। কারণ নদী শান্ত স্বভাবের হলেও বেশ বিচক্ষণ। মিথ্যা বললে ঠিক ধরে ফেলে। মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, তুই তো জানিসই কত নামডাক আমাদের পরিবারের। তোর চাচু এদেশে একজন মন্ত্রী, যাকে তাকে কি আর এ বাড়ির বউ হিসেবে অ্যালাউ করা যায় রে মা? আর তাছাড়া ভাইজান ভেবে রেখেছিল সাইফের বিয়েটা তোর সাথে দিতে। আমিও তাই চেয়েছিলাম সেক্ষেত্রে। কিন্তু বাবা, ওদের বিয়ে তো হয়ে গেছে, এখন মেয়েটার ক্ষতি করাটা বোকামি হবে না বলো? হাবিব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই অত সৎ ভাবিস না, আসছি আমি। বিকেলে তুজা এসেছে বাবার ঘরে, তার সাথে দেখা করতে। নক না করে হুড়হুড় করে ঢুকে পড়া তার স্বভাব। ওয়াহাব চৌধুরী সংবাদপত্র পড়ছিলেন। তুজা বাইকের চাবি দিয়ে কান খোঁচাতে খোঁচাতে রুমে ঢুকলো।
ওয়াহাব চৌধুরী তুজাকে বহুবার বলেছে কারো রুমে যাতে নক করে ঢুকে। গরম হয়ে বললেন, তোমাকে কতবার বলেছি কারো ঘরে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, নক করতে হয়। তুজা বিছানায় আধশোয়া হয়ে বালিশের নিচে রিমোট খুঁজছে টিভি অন করবে বলে। যার তার ঘরে তো ঢুকিনি, ঢুকেছে তো তোমার ঘরে। ওয়াহাব চৌধুরী বললেন, আমার ঘরে আসো আর যার ঘরেই যাও, নক করে আসতে কি খুব অসুবিধা হয়? রিমোটে কাজ না করায় তুজা সেটাকে চাপড় মারছে। বলল, কেন, ঘরে কি ল্যাংটা হয়ে থাকো যে আসার আগে নক করতে হবে? আর কেউ আসছে বুঝে অমনি পোশাক পরে নেবে? এই বালের রিমোট কাজ করে না কেন? ওয়াহাব চৌধুরী ছেলের লাগামহীন কথাবার্তা শুনে প্রসঙ্গ পাল্টালো। এর সাথে তর্কে উনি পারবেন না। তোমাকে কতক্ষণ আগে বলেছি দেখা করতে, এখন সময় হলো? তুজা টিভির দিকে তাকিয়ে বলল, আমি আসলে টিভি দেখতেই এসেছি। তুমি যে ডেকেছিলে এটা তুমি বলার পর মনে পড়ল। সাউন্ড বাড়িয়ে তুজা টিভিতে 9XM চ্যানেলে চিকনি চামেলি গান চালালো। ওয়াহাব চৌধুরীর বিরক্তি হচ্ছে ওর এই ব্যবহারে। ওটা বন্ধ করো, আগে আমার কথা শোনো। তুজার নজর সম্পূর্ণ টিভিতে ক্যাটরিনা কাইফের নাচে মুখে বলল, বলে শুনছি তো, আমাদের যে ফ্যাক্টরি আছে সেটা কি ভুলে গেছো? তুজা মুখ বাঁকিয়ে বলল, ওবাল আবার মনে রাখার কি আছে? আর ভুলবই বা কেন? সামনের মাস থেকে তুমি ওটার দায়িত্ব নেবে। তুজা টিভির স্ক্রিনে মত্ত। ওয়াহাব চৌধুরী আবার বললেন, শুনতে পেয়েছো কি বলেছি? তুমি বেঁচে থাকতে আমি কেন অফিসে বসবো? তুমি মরলে না হয় একটা কথা। তুজার মুখ বন্ধ হয়ে গেল, টিভি ছেড়ে বাবার দিকে চাইলো। বলতে বলতে বেশি বলে ফেলেছে বুঝতে পেরে চট করে টিভিটা বন্ধ করে দিল। ওয়াহাব চৌধুরী বিরক্তির স্বরে বলল, আকবরকে বলে দিচ্ছি, ও তোমাকে সব দেখিয়ে দেবে। সামনের মাস থেকে নিয়মিত তুমি ফ্যাক্টরি দেখাশোনা করবে। তুজা মাফলার গলায় পেঁচাতে পেঁচাতে বেরিয়ে গেল। রুমের সামনেই আকবরের সাথে দেখা। তুজা আকবরের চোখ থেকে চশমা খুলে নিজের চোখে পড়ে বলল, শোনো আকবর, অফিসে সব কচি কচি মেয়েদের নিয়োগ দাও। 1 তারিখ থেকে আমি অফিসে বসবো। আকবর হাঁ করে তাকিয়ে বলল, কিন্তু স্যার, আমাদের অফিসে কম বয়সী মেয়েদের কাজ দেওয়া তো নিষেধ। তুজা চোখ থেকে চশমা খুলে বাংলা সিনেমার ভিলেনের পাঠ নিয়ে বলল, নিষেধ মানে? কার নিষেধ? কোন ঘরের নিষেধ করেছে? ওর পাখিটা কাইটা কঞ্চির মাথায় করে মধ্যে জমিতে রোদে দিলেই অফিসে মেয়ে নিয়োগ আবার চালু হবে। আকবর, তুমি খালি নামটা কও। আকবর এদিক ওদিক তাকিয়ে বলল, আজ্ঞে আপনার বাবা। তুজা খপ করে আকবরের মুখ চেপে ধরল। ভিতর থেকে সব কথাই শুনেছে ওয়াহাব চৌধুরী। তুজা আর চোখে একবার রুমের ভিতরে দেখে বলল, ছি ছি আকবর, তুমি আমার বাবার সম্বন্ধে এত খারাপ কথা বললে। এসব শোনার আগে আমার বাবার মৃত্যু হলো না কেন? ওয়াহাব চৌধুরী বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তুজা মিনমিন করে বলল, আবার ভুল বলে ফেললাম নাকি? ওয়াহাব আকবরকে বললেন, আকবর, তোমাকে যে জন্য ডেকেছি সেটা শুরু করো। কি ওখানে ফালতু সময় নষ্ট করছো? ওর সাথে কথা বলা মানে জঙ্গলের সাথে জড়াজড়ি করা। এসো। তুজা চলে যেতে নিলে আকবর টেনে ধরল, স্যার, আমার চশমাটা। তুজা ওপর থেকে নিচ পর্যন্ত আকবরকে দেখে কিছু বলতে যাবে এমন সময় আকবর বলল, আসলে স্যার, এটা 13তম বিবাহ বার্ষিকীতে বউ এটা গিফট করেছিল। তুজা চশমাটা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সোফায় বসে থাকা মেহেরজানকে একটা উড়ন্ত চুমু দিল। মেহেরজান ওর সাথে কথা বলবে না পণ করেছে নেহাত, নয়তো বাড়িতে আরেক তরফা ঘূর্ণিঝড় হয়ে যেত। বাইকে উঠে বাইক টেনে তুজা চলে গেল হাওরের পাড়ে। এই শীতের মৌসুমে সেখানে কনকনে বাতাসে মানুষ দাঁড়াতে পারে না। সেখানেই দলবল নিয়ে আড্ডা দেয় তুজা। মানিক আসলো চা নিয়ে। তুজা বাইকে হেলান দিয়ে সিগারেট টানছে। মানিক চা দিয়ে দাঁতের উঁচু পাটি বের করে হেসে ফেলল। ছোট সাহেব আমনে অহন আইলেন? কেন, আগে আইলে কি তোর বউরে আমার লগে থাকতে দিতি? মানিক হাসলো, আমি বউ পামু করতে? এদিকে বিশাল এক কাণ্ড ঘটছে। তুজা সিগারেটের বাকি অংশ মানিককে দিয়ে বলল, কি? মানিক সিগারেটে এক টান দিয়ে বলল, মুখছেদ মাস্টারের মেয়ে উধাও। তুজা অবাক হয়ে বলল, মুখ কি মাইয়া শান্তা তো আমাগো কালেকশনে নাই? হেইডাই তো কইতাছি ছোট সাহেব।
তার মানে এই গ্রামে নতুন দল ঢুকছে মাইয়া অপহরণ করার। কোনোভাবে অদিতি ওদের কাছে নাই তো আবার? তুজা সিরিয়াস হলো। ওঠ, বাইকে ওঠ, চল জঙ্গলের ভিতরে আমাগো ফরেস্টে হাউসে জামু। মানিক ভয়ে ভয়ে বলল, সেদিনের কথা ভুলে গেছেন ভাই? আর একটু হলে সবাই। মানিকের কথা শেষ হওয়ার আগেই তুজা চোখ রাঙানি দেয়।